মাস দিয়ে কেটে গেল অনেকগুলো দিন। রোদেলার প্রেগনেন্সির সময়সীমা 3 মাস চলছে। এই গত হওয়া 3টে মাসে তাহসিন রোদেলার বেশ খেয়াল রেখেছে। সকালে ক্যাম্পে যাওয়ার পূর্বে রোদেলাকে নাস্তা খাইয়ে যাবে, এরপর দুপুরে খেয়েছে কিনা ফোন দিয়ে জানবে, সন্ধ্যাও খোঁজ নেবে, রাতে এসে নিজে হাতে খাইয়ে দিবে। এখন প্রায় রোদেলার সাথে সেও নির্ঘুম রাত কাটায়। অনেক সময় রাতে ঘুমানোর সময় রোদেলার বড্ড অস্বস্তি লাগে, ঘুম আসতে চায় না। তখন তাহসিন রোদেলার মাথা মাসাজ করে দেয়, হাত পায়ে তালুতে তেল মাসাজ করে দেয়, যাতে রোদেলার ঘুম আসে। এই যে রোদেলার হুটহাট মুড সুইংয়ে ভোগে, সেটাও খুব দক্ষতার সাথে সে সামাল দেয়। এই সময় হুটহাট মেজাজ খারাপ হবে, কারণ ছাড়াই জেদ লাগবে, সেসব তাহসিন জানে। তাই তো সে সময় খুব দক্ষ হাতে তার মাইমুনকে সামাল দেয়। রোদেলার সমস্ত আবদার সে রাখার চেষ্টা করে, এমনকি রাখেও। এই যেমন আজ রাতে রোদেলা হঠাৎ আবদার করে বসলো সে এই রাতে শহর ঘুরে দেখবে। তার চটপটি খাওয়ার ক্রেভিংস হচ্ছে, চটপটি খেতে যাবে। কিন্তু তাহসিন ভাবলো এত রাতে বাইরে তো চটপটি খাওয়া যাবে না। তাই তো সে ঘরে চটপটি বানিয়ে রোদেলার সামনে হাজির করলো। কিন্তু রোদেলা খুশি হলো না, কারণ তার এই 4 দেয়ালের ঘরে দম বন্ধ লাগছে। তাহসিন বলেছে ক্যান্টনমেন্টে ঘুরবে, কিন্তু রোদেলা চাইছে ক্যান্টনমেন্টের বাইরে যেয়ে ঘুরবে। আর অনেক জেদও করলো। এত রাতে ক্যান্টনমেন্ট থেকে বেরোতেও তো অনুমতি লাগবে, কিন্তু এখন অনুমতি তো পাবেই না। কিন্তু ওইদিকে রোদেলাকেও সামলানো যাচ্ছে না। অতঃপর ভাবলো বেশিক্ষণের জন্য তো যাচ্ছে না, সর্বোচ্চ 1 ঘন্টার জন্য যাবে। তাই এই রিস্কটা নেওয়াই যায়। তাহসিন রোদেলাকে বলল চটপটি খেয়ে নিতে, তারপরেই যাবে। রোদেলা খুশি মনে খেলো। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলল, দারুণ বানিয়েছেন, বাহিরের থেকেও বেশি মজা হয়েছে। এখন থেকে যখন ইচ্ছে করবে খেতে তখনই বানিয়ে দেবেন, ঠিক আছে? তাহসিন বলল, ঠিক আছে, তুমি শুধু আমাকে বলবে তাহলেই হবে। এবার চলুন তাহলে। যেতেই হবে? রোদেলা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার এখানে দম বন্ধ লাগছে। রোদেলা জানে ক্যান্টনমেন্টের রাতগুলো বেশ নির্লিপ্ত হিসেবই হয়, কিন্তু সেই নির্ধারিত গণ্ডি ভেঙেই সে আজ এই আবদার জুড়ে দিল। তাহসিন আর এর কী করার থাকে? রোদেলা এমনভাবে আবদার করেছে, না নিয়েও পারা যাবে না। বইয়ের আবদার মেটাতে দায়িত্বশীল মেজরের অফিসিয়ালি একটা নিয়ম ভঙ্গ করতেই হবে। আজ না হয় সে একজন দায়িত্বশীল স্বামী হোক, নিজের স্ত্রীর করা আবদারটুকু মেটাক। কি হবে মাঝে মাঝে নির্ধারিত গণ্ডির বাহিরে বের হলে? তাহসিন জানে একজন মেজরের কতটা নিয়মনাবর্তিত হতে হয়, কিন্তু এই মুহূর্তে সে মেজর হিসেবে নয়, একজন স্বামী হিসেবে তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে। অতঃপর স্ত্রীর আবদার পূরণ করাই এখন তার দায়িত্ব। পরে যা হবে দেখা যাবে। তাহসিন আর না ভেবেই বলল, ঠিক আছে চলো। তাহসিন আলমারি থেকে তার লাইসেন্স করা ব্যক্তিগত পিস্তলটা পকেটে পুরল, যেটা সে বাহিরে বের হলে নিজের সাথে নিয়ে বের হয়, কারণ কখন কোন বিপদ এসে সামনে উপস্থিত হয় তা তো বলা যায় না। সেফটির জন্য সে এটা নিজের সাথে বহন করে। প্রায় রাত 12টা। তাহসিন তার ডিউটি অফ ড্রাইভারকে বলে কালো রঙের গাড়িটি নিয়ে বের হয়েছে। এই গাড়িটি তাকে ব্যক্তিগত কাজের জন্য দেওয়া হয়েছিল। মাঝে মাঝে ছদ্মবেশে যখন অপারেশনে যায় তখন এটার প্রয়োজন পড়ে। তবে সাথে তার ড্রাইভার সাকিব থাকে। সাকিব সবসময় তটস্থ থাকে তাহসিনের আদেশের। তাহসিন যখন সাকিবের থেকে গাড়ির চাবি আনতে গেল তখন সাকিব বলল, স্যার, আপনি একা যাবেন কোথায়? আমিও যাব আপনার সাথে, এত রাতে বিপদ হতে পারে। তাহসিন হাসল। ছেলেটা সবসময় তার সাথে থাকতে চায়। তাহসিনের বিপদে সেই আগে বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে চায়। তাহসিনের সকল গুরুত্বপূর্ণ মিশন সম্পর্কে এই ছেলেটি অবগত থাকে। বলা চলে সাকিব তার বিশ্বস্ত ড্রাইভার। তাহসিন বলল, চিন্তা করো না সাকিব, তোমার ভাবিকে নিয়ে এই শহরটা ঘুরিয়ে আনি, একটু হাওয়া বাতাস খাইয়ে মনটা প্রফুল্ল করে আনি। সাকিব বলল, কিন্তু স্যার, এত রাতে বের হওয়াটা কি ঠিক হবে? কোনো বিপদ হলে? চিন্তা করো না, কিচ্ছু হবে না, আসছি। সাকিবের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে গেটে পেরিয়ে বের হয়ে গেল। রোদেলা তো বেশ খুশি। এই প্রথমবারের মতো সে তাহসিনের সাথে গাড়িতে করে ঘুরতে পারছে। ক্যাম্পের সীমানা পেরিয়ে তাহসিন দক্ষ হাতে চট্টগ্রামের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে দিব্যি ড্রাইভ করে যাচ্ছে। তাহসিন ড্রাইভ করতে করতে বলল, কি ম্যাডাম, এবার খুশি তো? হুম, এতদিন যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি, অনেক শান্তি লাগছে। তাহসিন বলল, এখানে একা একা থাকতে থাকতেই এমনটা লাগে। আমার মনে হয় তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া উচিত। কথাটা শোনা মাত্রই রোদেলা তাহসিনের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, না, আমি বাসা যাব না। আপনি আমার অভ্যেস হয়ে গিয়েছেন। আপনাকে না দেখলে শান্তি লাগে না। রাতে আপনার বুকে মাথা রাখা ছাড়া ঘুম আসে না।
কিভাবে থাকবো আমি আপনাকে ছাড়া? তাহসিন বলল, আমারও যে বড্ড কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে, সেজন্য তো তোমাকে বাসায় রেখে আসতে পারছি না। যদিও এই সময়টা তোমার বাসা থাকা উচিত, অন্তত বাসায় সারাক্ষণ মাকে পাবে, কথা বলার মানুষ পেলে। কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে? তাছাড়াও তো আমার ক্লাস আছে, আমার বোর্ড এক্সাম সামনে। আপনি কি করে এসব বলছেন? তাহসিন হেসে বলল, অমনি এখন ক্লাস এক্সাম সবটার কথা মনে পড়ে গেল? না যাওয়ার বাহানা অমনি মাথায় এসে পড়লো, তাই না? রোদেলা মুচকে হাসলো, তাহসিনকে বলল, আচ্ছা শুনুন, এই সাবজেক্ট এখন বাদ। আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, এটাই ফাইনাল। এই বিষয়ে যেন আর একটা কথাও না শুনি মাহমুদ সাহেব, নয়তো আমি রাগ করব। রাগ করতে হবে না, আর বলবো না, এখানেই থেকে যেও। কিন্তু আজ যে আবদার করলে সেটা আর করো না। প্রতিনিয়ত অফিসিয়াল রুলস ব্রেক করা পসিবল না। ঠিক আছে, আচ্ছা শুনুন না। তাহসিন রোদেলার মতো করেই বলল, বলুন না। আপনার কী পাবো বেশি পছন্দ, ছেলে নাকি মেয়ে? তাহসিন ড্রাইভ করতে করতে বলল, দুটোই। আপনার ছেলে সন্তান হলে বেশি খুশি হবেন নাকি মেয়ে সন্তান? মাইমুন, আমার তেমন কোনো ইচ্ছে নেই। যে আসুক আমি খুশি মনে তাকে গ্রহণ করে নেব। আমি শুধু চাই যে আসুক, সে যেন সুস্থভাবে আসুক। আল্লাহ যা দিবেন তাতেই শুক্রিয়া। রোদেলা মুগ্ধ হলো তাহসিনের কথা শুনে। রোদেলা বলল, আচ্ছা, আমাদের যদি ছেলে বাবু হয় তাহলে কি নাম রাখবেন? আর যদি মেয়ে হয় তাহলে কি নাম রাখবেন? সেটা তো এখনও ভাবিনি। এখনই ভাবুন, আর এখনই বলুন, প্লিজ প্লিজ। ওকে ওকে, একটু সময় দাও ভাবার। ঠিক আছে, দিলাম। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, তুমি কোনো নাম ভেবে রেখেছ? রোদেলা ডানে বামে মাথা নাড়ল, বলল, আমি চাই নাম আপনি রাখুন, তাই কোনো নাম ভাবিনি। তাহসিন কিছুক্ষণ ভাবল, এরপর রোদেলার কানে ফিসফিস করে নামগুলো বলল। রোদেলা অবাক হয়ে বলল, বাহ, খুব সুন্দর নাম তো। দেখলেন, আপনার ওপর আমি এমনি এমনি ভরসা করি। এইটুকু সময়ের মধ্যে কত সুন্দর নাম ভেবে নিলেন। তাহসিন হাসলো, বলল, জানো মাইমুন, আমার ভাবতেও অবাক লাগে, আর কিছুদিন বাদে আমাদের সন্তান আমাদের ভালোবাসার প্রতীক হয়ে পৃথিবীতে আগমন করবে। সত্যি অবাক লাগে। রোদেলা বলল, আমারও। জানেন মাহমুদ সাহেব, আমি চাই আমাদের সন্তান যেন আপনার মতো সৎ, আদর্শবান এবং সাহসী হয়। তাহসিন বলল, আর আমি চাইব তাদের মায়ের মতো মিষ্টি, ভালো মনের অধিকারী হয়। রোদেলা বলল, তাহলে তাই হবে। আমরা দুজন মিলে তাদেরকে আমাদের মতোই গড়ে তুলব। আর তাদের দাদা দাদি তো আছেনই, তাদের কাছ থেকে আদর্শ শিক্ষা পেয়ে আমাদের সন্তান বেড়ে উঠুক। তাহসিন বলল, নিশ্চয়ই। জানালার গ্লাস খোলা থাকায় জানালা দিয়ে শো শো করে বাতাস আসছে, যা তাহসিন আর রোদেলার শরীর হিম ধরিয়ে দিচ্ছে। আজ আকাশে অন্ধকার চেয়ে আছে, মেঘ চাঁদকে ঢেকে রেখেছে, যার জন্য চাঁদের আলো ধরণীতে পড়ছে না। এই অন্ধকার পাহাড়ি রাস্তা তাহসিনের গাড়ির হেডলাইটের আলোতে এগিয়ে যাচ্ছে। এক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে অন্য পথে দিয়ে তারা ক্যান্টনমেন্টের পথ ধরল। রোদেলা তাহসিনের কাঁধে মাথা রেখে কত শত গল্প করে যাচ্ছে, আর তাহসিন মনোযোগী শ্রোতার ন্যায় সেসব শুনছে আর ড্রাইভ করছে। রোদেলা তো কথা বলার ধ্যানেই আছে, কিন্তু তাহসিন শুধু রোদেলার কথাই শুনছে না, আশেপাশে সবটাই নজরে রেখেছে, যাতে হঠাৎ কোনো বিপদ দিলে তা মোকাবিলা করতে পারে। এরকম শুনশান রাস্তায় যে কোনো সময় বিপদ হতে পারে। এর ওপর তাহসিন হচ্ছে সেনাবাহিনী, এই পদে এসে কত শত শত্রু হয়েছে তার, কখন কে আক্রমণ করে বলা তো আর যায় না। তাহসিন মনে মনে বেশ দোয়া করছে যেন রোদেলার সামনে কোনো বিপদ পড়তে না হয়, কারণ তাহসিন এইভাবে অভ্যস্ত হলেও রোদেলার কখনোই নিজ চোখে এসবের সাক্ষী হয়নি। এর ওপর এখন ওর এই অবস্থা, রোদেলা ভয় পাবে এসবে, তাই সে চাইছে না এরকম কিছু ঘটুক যেটাতে রোদেলা ভয় পাবে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাহসিনের ভয়টা সত্যি হয়ে গেল। তাহসিন গাড়ির মিররে খেয়াল করলো, অনেকটা পিছনে দুটো বাইক ছুটে আসছে। তাহসিনের মস্তিষ্ক সতর্ক করলো, কারণ এই রাস্তায় এই সময় বাইক আসার তো কথাই না। তাহসিন ভালো করে খেয়াল করে দেখলো বাইক দুটো দ্রুত গতিতে ওদের দিকে ছুটে আসছে। এবার তাহসিন সন্দেহ যেন সত্যি হয়ে গেল। তাহসিন একবার রোদেলার দিকে আর চোখে তাকালো। রোদেলা এখনও সমানে কথা বলে যাচ্ছে। তাহসিন জানালার কাজ তুলে দিল, অতঃপর রোদেলার উদ্দেশ্যে বলল, আমাকে শক্ত করে ধরে বসে থাকো। রোদেলা তাহসিনের দিকে তাকিয়ে বলল, কেন? আমার তো সিট বেল্ট বাঁধাই আছে। যেটা বলেছে সেটা করো, গাড়ি এখন হাই স্পিডে চালাবো। কেন? তাহসিন রোদেলার প্রশ্নটা যেন মেজাজ ধরাচ্ছে, ধমক দিয়ে বলল, কোনো প্রশ্ন নয়, চুপ করে থাকো, আর যেটা বলেছে সেটা করো। রোদেলা মুখ ফুলিয়ে তাহসিনের বাহু শক্ত করে চেপে ধরল।
তাহসিন হাই স্পিড তুলে ড্রাইভ করতে থাকলো। পাহাড়ি রাস্তায় এইভাবে গাড়ি চালানো যে কোনো সময় বিপদ হতে পারে, কিন্তু আপাতত কিছুই করার নেই। তাহসিন দক্ষতার সাথে হাই স্পিড তুলে সাই সাই করে গাড়ি নিয়ে ছুটল। কিছুক্ষণের মাথাতেই পেছনে ধাওয়া করা বাইক দুটো থেকে সামনে গুলি ছুটতে লাগলো, কিন্তু তাহসিন আঁকাবাঁকা ভাবে গাড়ি চালাতেও গুলি তাদের গাড়িতে কিংবা লাগলো না। গুলির বিকট শব্দ পেয়ে রোদেলা আতকে উঠে পিছু ফিরতে নিলে তাহসিন বলল, মাইমুন, পেছনে ফেরো না, মাথা নিচু করে রাখো, দে আর শুটিং, গেট ডাউন প্লিজ। রোদেলা তাই করলো, মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বলল, এমনটা হচ্ছে কেন মেজর? আমার ভয় লাগছে। আমি আছি না, ভয় কিসের? কিচ্ছু হতে দেব না, মাথা তুলবে না। তাহসিন নিজের পকেট থেকে পিস্তল বের করে সেও চলন্ত গাড়ি থেকে গুলি ছুটতে থাকলো। এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে দক্ষতার সাথে গুলি ছুটছে। এ যেন এক প্রকার চলন্ত যুদ্ধ হচ্ছে। ধাওয়া পাল্টা ধাওয়া সামনে হচ্ছে। একসময় গুলি এসে তাহসিনের গাড়ি পেছনে কাজে লেগে কাজ টুকরো টুকরো হয়ে যায়। তাহসিন হুট করে ব্রেক করে। রোদেলা এখনও নিচু হয়ে তাহসিনকে ধরে আছে। গুলির একটা বিকট আওয়াজে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। হুট করে গাড়ি থামানোতে রোদেলা তাহসিনের দিকে এক পলক তাকিয়ে তাহসিনের দৃষ্টি লক্ষ্য করে মাথা হালকা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সামনে আরও দুটো বাইক। পেছনে বাইক দুটো এখন ওদের বাড়ির পেছনে। মোট কথা দুই দিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছে। রোদেলার ভয় তাহসিনের হাত শক্ত করে চেপে ধরল। চোখ ফুঁড়ে অশ্রু গড়াচ্ছে, মনে মনে আল্লাহকে রাখতে লাগলো। যখন ওদের গাড়ি দুই দিক থেকে ঘিরে ফেলল তখন তাহসিন চট করে কিছু একটা ভেবে নিল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিড তুলে ডান দিকের জঙ্গলের রাস্তা ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে আক্রমণকারীরা বুঝে উঠতে পারল না। আর যখন বুঝতে পারলো তখন ওরা চারটে বাইক তাহসিনের গাড়ির পেছনে ছুটল আর অনবরত গুলি ছুটতে লাগলো। তাহসিন এত বিপদ দেখে ওদের সেনাবাহিনীর টিমকে জানালো আর লোকেশন বলে দিল। যেভাবে ওরা গুলি ছুটছে এভাবে ছুটতে থাকলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই অতর্কিত হামলায় তাহসিনের কপালের ঘাম জমেছে। নিজেকে নিয়ে চিন্তা নেই, কিন্তু তার রোদেলাকে নিয়ে চিন্তা হচ্ছে। এসবে মেয়েটা কেমন গুটিয়ে গিয়েছে। তাহসিন জঙ্গলের পথ ধরে গাড়ি নিয়ে আঁকাবাঁকা ছুটতে লাগলো। হঠাৎ সে গাড়ি থামাতে পেছনে বাইকগুলো থেমে গেল। তাহসিন রোদেলাকে বলল, শোনো, বাম দিকে একটু এগোলে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পাবে, সেখানে যে আশ্রয় নাও, আমি এদের সামলে আসছি। রোদেলা কান্না করে দিয়ে বলল, আমি আপনাকে এই বিপদের মধ্যে রেখে যেতে পারবো না। তাহসিন ধমক দিয়ে বলল, বলবো? একটা থাপ্পড় মারবো বেয়াদব, যেটা বলেছে সেটা করো, যাও, এটা আমার আদেশ, হাতে বেশি সময় নেই, কুইক। তাহসিন গাড়ি থামানোতে বাইকে থাকা ওরা বুঝতে পারছে না কেন এভাবে গাড়ি থামালো। তাহসিন কী করতে চাইছে সেটা বোঝার চেষ্টা করছে। তবে কি মেজর তাদের কাছে স্যারেন্ডার করে নেবে? তারা তাহসিনের গাড়ি বরাবর পিস্তল তাক করে রেখেছে, যেন তাহসিন গাড়ি থেকে বেরোলে তাহসিনকে মেরে দিতে পারে। এইদিকে তাহসিনের ধমক খেয়ে রোদেলা গাড়ি থেকে নামলো। যেহেতু রাস্তার কোল ঘেঁষে জঙ্গল বয়ে গিয়েছে, এর ওপর চারপাশ অন্ধকারে ছেয়ে আছে, তাই গাড়ির এই পাশে জানালাটা যে খোলা আছে সেটা ওরা বুঝতে পারেনি। রোদেলা গাড়ি থেকে নেমেও পিছু ফিরে তাকালে তাহসিন ইশারা করলো যেতে। রোদেলা কান্না করতে করতে পরিত্যক্ত বাড়ির দিকে ছুট লাগালো। রোদেলা যাওয়ার পরেই তাহসিন গাড়ির দরজা খুলে দুহাত উঁচু করে বের হলো। আক্রমণকারীরা খুশি হয়ে গেল। মেজর তাদের কাছে সারেন্ডার করেছে, এর থেকে লজ্জার কিছু আছে? ওরা নিজেদের পিস্তল নামিয়ে নিল। চার বাইকে দুইজন করে 8 জন বাইক থেকে নেমে এলো আর ওদের এই বোকামিটাই তাহসিনে কাজে লাগালো। পকেট থেকে লোড করা পিস্তলটা নিয়ে ওদের দিকে গুলি ছুটতে লাগলো। ঘটনাস্থলে 4 জন মারা গেল আর বাকি 4 জনও তাহসিনের দিকে গুলি ছুড়লে তাহসিন গাড়ির সামনে এসে বসে পড়ে আর বাকি 4 আক্রমণকারী পাহাড়ের পাশে উঁচু টিলায় আশ্রয় নেয়, যেখান থেকে গুলি ছুড়ে এইরকম করে কয়েক মিনিটের গুলি ছোড়াছুড়ির যুদ্ধ হয়। একটা আক্রমণকারী পরপর 2টো বুলেট এসে তাহসিনের পায়ে বিদ্ধ হয়। পা থেকে গলগুলিয়ে রক্ত পড়তে থাকে। তাহসিন আর পেরে ওঠে না, সে সেখানে বসে পড়ে আর সেই সুযোগে বাকি 4 আক্রমণকারী তাহসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পরিত্যক্ত বাড়িটি থেকে রোদেলা শুধু গুলির বিকট আওয়াজই শুনছিল। গুলির এই বিকট আওয়াজে তার বুক ধড়ফড় করছিল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। ভয়ে একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। এদিকে তাহসিনের পায়ের অবস্থাও শোচনীয়। অন্যদিকে আক্রমণকারী 4 জন 4টে পিস্তল তাহসিনের দিকে তাক করে রেখেছে। ট্রিগার চাপলেই পরপর 4টে বুলে তাহসিনের বুক ঝাঁঝরা করে দেওয়ার ক্ষমতা রাখে। তারা কাউন্ট করা শুরু করে দিয়েছে। টিক টিক 3, টিক টিক 2, টিক টিক 1, ঠ্যাং। গুলির বিকট শব্দে পাহাড়ি জঙ্গল ভয়ানক অবস্থা যেন ধারণ করেছে। এই নিস্তব্ধ পাহাড়ে এখন গুলি শব্দ ছাড়া আর যেন কিছু শোনা গেল না।
রোদেলা টিপ টিপ করে চোখ খুলল। নাকে কেমন মেডিসিন, কেমিক্যাল ইত্যাদির গন্ধ ডেকে নাকে ঠেকছে। রুমের মধ্যে হালকা আলো জ্বলছে। এই আলোতেই সে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখলো রুমটা পুরোই ফাঁকা। রোদেলা নিজেকে ধাতস্থ করে তখনকার ঘটনা মনে করার চেষ্টা করলো। একটুখানি ভাবনাতে ডুবেই মনে পড়ে গেল গুলির বিকট শব্দের কথা, অতর্কিত হামলার কথা, আর তাহসিনকে ছেড়ে আসার কথা। সেসব মনে করে রোদেলা কান্না করে উঠল। আশেপাশে তাকিয়ে তাহসিনকে খুঁজতে লাগলো। মাহমুদ সাহেব কোথায়, আর তাকে হসপিটালে কে আনলো, কিছুই সে বুঝতে পারছে না। রোদেলা দুর্বল পায়ে কেবিন থেকে বেরোলে নার্স এসে বলল, এ কি ম্যাডাম, আপনি এই শরীরে বেরিয়ে এসেছেন কেন? রোদেলা বলল, আমি ঠিক আছি, প্লিজ আমাকে আমার মাহমুদ সাহেবের কাছে নিয়ে চলুন। নার্স মাথা নিচু করে ফেলল। রোদেলা বলল, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা আমাকে বলুন, আমার মাহমুদ সাহেব কোথায় আছে? আমি নিজে চলে যাব, প্লিজ বলুন। অ্যাকচুয়ালি ম্যাডাম, এখন তো স্যারের কাছে যাওয়া যাবে না, আপনি ওয়েট করুন, সময় হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। কেন যাওয়া যাবে না? আর মাহমুদ সাহেব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখা করা যাবে না কেন? ম্যাম পারমিশন নেই, এখানকার রুলস আছে, আপনি দেখুন কোথায় আছেন আপনি। রোদেলা বাহিরে তাকালে বুঝতে পারলো এটা ক্যান্টনমেন্ট হসপিটাল, যেখানে সকল সেনাবাহিনীদের চিকিৎসা প্রদান করা হয়। নার্স রোদেলাকে বুঝিয়ে শুনিয়ে ফের কেবিনে নিয়ে গেল। এরপর বলল রেস্ট নিতে, রুম থেকে না বেরোতে, সময় হলে সে এসে নিয়ে যাবে। রোদেলা কথা শুনলো, সে অপেক্ষা করতে থাকলো আর চিন্তায় মশগুল হতে থাকলো। সত্যি কি তার মাহমুদ সাহেব ঠিক আছে? যেমনটা সুস্থ আর মাহমুদ সাহেবকে রেখে এসেছিল তেমনটাই আছে তো? যদি থাকতো তাহলে কেন তার মাহমুদ সাহেব এই রুমে তাকে একা ফেলে গেল? মেজর তাহসিন, গত রাতে আপনার বাহিরে যাওয়ার কি অনুমতি ছিল? কর্নেল ওসমান তাহসিনের উদ্দেশ্যে কথাটা বললেন। তাহসিন বেডে আছোয়া হয়ে বসে মাথা নিচু করে বলল, নো স্যার, আপনার মতো দায়িত্বশীল মেজরের থেকে এমন অবিবেচক সিদ্ধান্ত মোটেও আশা করিনি তাহসিন। সরি স্যার, কর্নেল ওসমান কঠোর কণ্ঠে বললেন। কিসের সরি? আপনি ভাবতে পারছেন সঠিক সময়ে আপনার টিম সেখানে না পৌঁছালে কি হতে পারত? আপনার স্ত্রী আপনার সাথে ছিল, দুজনে ভয়াবহ বিপদ হতে পারত। এমন বোকামিটা কি করে করলেন আপনি? আপনি একজন দায়িত্ববান মেজর, আপনার থেকে এরা আশা করা যায় না তাহসিন। কর্নেল ওসমান গটগট পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেলেন। কর্নেল যাওয়ার পর তাহসিন ফুস করে শ্বাস ছাড়ল। আসলে কত বড় বিপদ হতে পারত। তার আরও সতর্ক থাকা উচিত ছিল। চোখ বন্ধ করে কপালে হাত ঠেকিয়ে রাখলো। তখনকার কথা সে ভাবল, যখন ওকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, চারটে পিস্তল তার মাথায় ঠেকিয়ে কাউন্ট করা হচ্ছিল, তখন তাহসিন চোখ বন্ধ করে নেয়। সে ভেবেছিল সেখানে হয়তোবা তার পথ চলার সমাপ্তি ঘটবে। চোখ বন্ধ করে রোদেলা কান্নামাখা চেহারাটা মনে করলো তার আগত সন্তানের কথা, মনে করলো তার বাবা মার কথা। আর হয়তো তাদের কারোর সাথে দেখা হবে না। মৃত্যুর দোর ঘরে সে পৌঁছে গিয়েছে, কিন্তু সেকেন্ডের মাথাতেই হয়তো সে শেষ হয়ে যাবে। সে যখন চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক সে সময়ই পরপর অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, এ গুলির শব্দ পেল, অথচ তার কিচ্ছু হলো না। উল্টো তার সামনে যেন কয়েকটা গলার স্বর একসাথে আর্তনাদ করে উঠল। তাহসিন ঝট করে চোখ মেলল আর দেখলো ওই চারটে হাত চেপে চিৎকার করে যাচ্ছে। হাত ফুঁড়ে তাদের রক্তক্ষরণ হচ্ছে। তাহসিন পাশে তাকাতে দেখলো ওদের রেস্কিউ টিম চলে এসেছে। ওই চারজনকে আগে গ্রেফতার করা হলো। এরপর তাহসিনকে গাড়িতে তুলতে গেলে তাহসিন ঘোরাতে আগে সে পরিত্যক্ত বাড়িটির ভিতরে গেল। ভিতরে যে দেখলো রোদেলা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাহসিনের পা থেকেও সমানে রক্ত ঝরছিল। এই পা নিয়ে খুব কষ্টে রোদেলাকে কোলে তুলে নিল। ঘোরাতে গাড়ির কাছে এলো। ওদের এই অবস্থা দেখে সকলে ধরাধরি করে ওদের দুজনকে তাহসিন কালো গাড়িতে তুলল। তাহসিন আর রোদেলা পিছনে বসলো। যেহেতু তাহসিন ড্রাইভ করার অবস্থায় নেই, তাই ড্রাইভ করার জন্য টিম মেম্বারের একজন এসে বসলো। তাহসিন গাড়ি চলতে শুরু করলে ওদের গাড়ি পেছনে সেনাবাহিনীর গাড়ি যেতে লাগলো। পেছনের সিটে তাহসিন রোদেলাকে বুকে শক্ত করে চেপে রাখলো। অতিরিক্ত রক্তক্ষরণে তাহসিন একসময় নিজেও চেতন হারালো। এরপর যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে ক্যান্টনমেন্টের হসপিটালে এই বেডে আবিষ্কার করলো। গুলিবিদ্ধ তার পা ব্যান্ডেজে মোড়ানো, পা নাড়াতে বেশ বেগ পোহাতে হচ্ছে। জ্ঞান ফিরতে দেখলো তার রুমের সামনে দুইজন জুনিয়র অফিসার দাঁড়িয়ে। ওদের থেকে জানতে পারলো রোদেলা পাশের কেবিনে আছে। তাকে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে, তাই এখনও ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে তাহসিনের সিনিয়র অফিসার কর্নেল ওসমান ওর কেবিনে আসে।
আর তার সাথে কথা বলছিল বিধায় নার্স রোদেলাকে তাহসিনের কাছে নিয়ে আসেনি। এখন তাহসিনের কেবিনের ভেতরে তার জুনিয়র 2 অফিসার বসে আছে, সাথে আছে তার বিশ্বস্ত ড্রাইভার সাকিব। তাহসিন সাকিবের উদ্দেশ্যে বলল, সাকিব, তোমার ম্যাডামের কেবিনে যে খবর নাও তোমার ম্যাডাম ঘুম থেকে উঠেছে কিনা। ওকে স্যার। সাকিব কিছুক্ষণের মধ্যে নার্স থেকে খবর নিয়ে এলো রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। তাহসিন ফের সাকিবকে পাঠালো রোদেলাকে নিয়ে আসার জন্য। রোদেলা এলে তাহসিন রুমে থাকা 2 আর্মির দিকে তাকালে ওরা রুম ত্যাগ করলো। সাকিব রোদেলাকে রুমে দিয়ে সেও চলে যেতে নিলে তাহসিন বলল, সাকিব, বাড়ি থেকে দরজাটা লক করেছেও, আর সবাইকে বলো আগামী 2 ঘন্টায় এই রুমে যেন না আসে। ওকে স্যার। সাকিব বাহির থেকে দরজা আটকে দিল। এদিকে রোদেলা তাহসিনের ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে। সে অনুশোচনায় ভুগছে, তার জন্যই আজ এত কিছু হলো। রোদেলাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন বলল, মাইমুন, কাছে এসো। রোদেলা মাথা তুলে তাহসিনের দিকে একবার তাকালো, অতঃপর গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিনের কেবিনের বেডটা বড় আছে, 2 জন অনায়াসে শোয়া যাবে। রোদেলা কাছে যেতে তাহসিন হাত 2 দিকে বাড়িয়ে বলল, বুকে আসো মাইমুন, আমার এখন তোমাকে প্রয়োজন। রোদেলা তাহসিনের বুকে যেয়ে মাথা রাখলো। তাহসিন 2 হাতে রোদেলাকে আগলে নিল। রোদেলা তাহসিনকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। তাহসিন রোদেলার গালে চুমু খেতে খেতে বলল, কান্না করে না, যা হয়েছে দুঃস্বপ্ন ভেবে সব ভুলে যাও। রোদেলা কান্না করতে করতে বলল, আমার জন্য সবটা হলো, আমি যদি অমন আবদার না করতাম তাহলে তো এসব কিছু হতো না। হুস, কোনো কথা না, এটা আমাদের নিয়তিতে ছিল, আর এটাতে নিজেকে একদম দোষারোপ করবে না। আর এমন অনেক পরিস্থিতির সাথেই সাক্ষী হয়েছি আমি, তাই এসব আমার কাছে নতুন না। আমি পৃথিবীতে যতদিনে আয়ু নিয়ে এসেছি ততদিন বাঁচব, তাই এসব নিয়ে ভয় পাবে না। আর দেখো, আয়ু ছিল দেখেই গত রাতে এত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি, তাই না? রোদেলা বলল, আপনার পায়ে কি হয়েছে? ওরা আপনাকে মেরেছে? তেমন কিছু না, 2টো বুলেট লেগেছে। রোদেলা আঁতকে উঠল, মাথা তুলে তাহসিনের দিকে তাকিয়ে বলল, 2টো? তাহসিন মাথা নিচু করে রোদেলার দিকে তাকালো, বলল, বললাম না এইসবে ঘাবড়াবে না। এসব সাবজেক্ট এখন বাদ দাও মাইমুন, এসব আর করো না, বরং শুক্রিয়া আদায় করো আমরা এত বড় বিপদ থেকে ফিরে এসেছি। রোদেলা নিচু স্বরে বলল, জানেন মাহমুদ সাহেব, আপনাকে তখন একা রেখে আসতে আমার বড্ড কষ্ট হয়েছে। শুধুমাত্র আপনার আদেশ অমান্য করতে পারবো না বলে আপনাকে ছেড়ে গিয়েছিলাম। আচ্ছা মেজর, আপনি না বলেছিলেন সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমরা 2 জন একসঙ্গে থাকবো, তাহলে এত বড় বিপদে কেন আমাকে দূরে ঠেলে দিলেন? তাহসিন শ্বাস ফেলল, তারপর বলল, তাছাড়া কি আর কোনো উপায় ছিল বলো? আমি কি করে এত বড় বিপদের সামনে তোমায় নিয়ে দাঁড়াতাম? ওই সময় শুধু তোমার কথা আর আমাদের আগত সন্তানের কথা মাথায় ছিল। কি করে তোমাদেরকে একটু সেফ জায়গায় রেখে আমি ওদের সাথে ফাইট করতে পারি, তাই তো ওই সময় তোমাকে সেফ জোনে পাঠিয়ে দিলাম, যাতে আমার কিছু হয়ে গেলেও তুমি সেফ থাকো। রোদেলা তাহসিনের বুকের বাম পাশের শার্ট খামচে ধরে বলল, আপনাকে ছাড়া ভালো থাকবো কি করে মাহমুদ সাহেব? যেখানে আমার ভালো থাকার একমাত্র কারণই আপনি, সেখানে আপনাকে ছাড়া আদৌ কি ভালো থাকা সম্ভব? তাহসিন রোদেলার হাত ঠোঁটের কাছে এনে চুমু খেলো। রোদেলাকে আরও শক্ত করে বুকে চেপে ধরলো, যেন সুযোগ থাকলে তার বুকের ভেতরে রোদেলাকে সযত্নে লুকিয়ে রাখত। তাহসিন বলল, মাইমুন, জানো তো আমার বুকের মাঝে তোমাকে আগলে রাখতে আমার খুব শান্তি লাগে। এই যে এতক্ষণ কতটা অশান্তি লাগছিল, কতটা দুশ্চিন্তা হচ্ছিল, অথচ দেখো তোমাকে পেয়ে আমার সব অশান্তি, সব দুশ্চিন্তা এক নিমেষে ভ্যানিশ। তাহলে বোঝো, শুধু আমি না, তুমিও আমার ভালো থাকার কারণ। অর্থাৎ আমরা দুজনেই দুজনের একে অপরে ভালো থাকার কারণ হয়ে দাঁড়িয়েছি। এই জন্যই বুঝি বলা হয় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক।